অবশেষে সব বাধাবিপত্তি পেরিয়ে পারুলকে সিঁদুর পরিয়ে বিয়ে করল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায়, রায়ান পারুলকে কিডন্যাপ করে এনে একটি ঘরের মধ্যে আটকে রেখেছে এবং বারবার বলতে থাকে, কোনোভাবেই আমি পারুলকে এখান থেকে মুক্তি দেব না, ও এখানেই থাকবে, ওর বিয়ে করে সব শেষ করে দেব, আমার দাদুর ব্যবসা যা হওয়ার হোক, কিন্তু ওকে কোনোভাবেই বলিদান দেওয়া যাবে না। ঠিক সেই সময় পারুল বারবার রায়ানকে ডাকতে থাকে এবং বলে, প্লিজ দরজাটা খুলে দে, তুই এভাবে বাড়াবাড়ি করিস না। কিন্তু রায়ান কিছুতেই কথা শুনতে চায় না এবং বলে, আমি কোনোভাবেই দরজা খুলব না, তুই যা ইচ্ছা কর। তখন পারুল ভাবে এভাবে হবে না, তাকে অন্য কোনো উপায় বের করতে হবে। এদিকে রায়ান পারুলের জন্য খাবার আনতে বাইরে যায়, ফিরে এসে খাবার দেয়। তখন পারুল বলে, আমার পায়ে খুব চোট লেগেছে, খুব ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। পারুলের কষ্টের কথা শুনে রায়ান আর নিজেকে সামলাতে পারে না, সে বন্ধুদের কাছে গিয়ে বলে, চাবিটা কোথায়, ওর পায়ে কষ্ট হচ্ছে, আমাকে দরজাটা খুলতেই হবে। তখন বন্ধুরা বলে, না না, এখন দরজা খোলা ঠিক হবে না, কিছু হয়ে গেলে সমস্যা হবে। কিন্তু রায়ান বলে, কোনো সমস্যা হবে না, আমি আছি, আমি সব সামলে নেব, আমার বউ এভাবে কষ্ট পাবে আর আমি চুপ করে থাকব, এটা কখনো হতে পারে না। এরপর সে চাবি নিয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলে দেখে পারুল সেখানে নেই। আসলে পারুল বুদ্ধি করে সুযোগ নিয়ে বন্ধুদের ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পরিতোষবাবু বলেন, আমি যেমন রায়ানকে চিনি তেমনি পারুলকেও চিনি, কোনোভাবেই পারুল চুপ করে বসে থাকবে না, সে যেভাবেই হোক এখানে আসার চেষ্টা করবে। আর ঠিক তখনই দেখা যায় পারুল সেখানে ফিরে এসেছে। তখন পরিতোষবাবু বলে, বললাম না যে সে ঠিকই আসবে, এখন যা করার তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো। অন্যদিকে রায়ান এসে বলে, তুই এই বিয়েটা করতে পারিস না পারুল, কোনোভাবেই পারিস না। ঠিক তখন পরিতোষবাবু বলে, তুমি একটা কথা বলো, তুমি কি পারুলকে ভালোবাসো? যদি ভালোবাসো না, তাহলে কেন শুধু শুধু পারুলের জীবনটা নষ্ট করতে চাইছ? পারুলের জীবন তুমি কোনোভাবেই নষ্ট করতে পারবে না, অন্তত আমি তা হতে দেব না। এরপর দুজন বডিগার্ড ডেকে রায়ানকে আটকে রাখতে বলে, আর পারুলকে বিয়ের কনে হিসেবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। রুক্মিণী আর রায়ান তখন মনে মনে ভাবে, যাকে আমি ভালোবেসেছিলাম, যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম, তার সঙ্গে আর থাকা হল না। এরপর পারুল আর ঢুকসুন্দরের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। ঢুকসুন্দর পারুলকে বলে, আজ আপনাকে সত্যিই খুব সুন্দর লাগছে। ঠিক তখন মল্লার বলে, কি হচ্ছে এসব? এটা একটা নাটক, ভুলে যেও না, ভুলে গেলে কিন্তু পরে খুব কষ্ট পেতে হবে। এরপর ঠাকুরমশাইকে বলা হয় মন্ত্রগুলো একটু ধীরে পড়তে, যেন সময়ে একটু বেশি লাগে, কারণ বিয়েটা বেশ অদ্ভুত পরিস্থিতিতে হচ্ছে। এর মধ্যেই পারুল কাঁদতে থাকে, আর রায়ানকে দুজন বডিগার্ড ধরে রেখেছে। তখন দাদু বলে, ছেড়ে দাও ওকে। এরপর রায়ান রাগে বিরক্ত হয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যায়। তখন পরিতোষবাবু দাদুকে বলে, বাবা, রায়ান তো চলে গেল, এখন কি হবে? তখন দাদু বলে, রায়ান আবার আসবে, ওকে নিয়ে এত চিন্তা করো না, ও কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। কিছুক্ষণ পরেই রায়ান আবার বিয়ের মণ্ডপে ফিরে আসে। তখন ঢুকসুন্দরের হাতে সিঁদুরের পাত্র তুলে দেওয়া হয় এবং বলা হয়, এবার কনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। কিন্তু ঢুকসুন্দর তা করতে পারে না। তখন রায়ান বলে, কি হল, এত দেরি কেন? সিঁদুর পরাও। ঢুকসুন্দর বলে, অবশ্যই পরাব। ঠিক সেই মুহূর্তে রায়ান এগিয়ে এসে বলে, এত বড় মঞ্চ কোনোদিন দেখিনি যেখানে ভালোবাসা এভাবে হারিয়ে যায়, তোকে আর কষ্ট করতে হবে না। এরপর রায়ান নিজেই পারুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। রায়ান তখন পারুলকে বলে, আমি জানতাম এটা একটা গল্প, আগে আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি, এটা পুরোটাই একটা ফ্রড, একটা নাটক, শুধু অভিনয়, আর আমাদের ডিভোর্সও হয়নি, সেটাও পুরো সাজানো। ঋত্বিকবাবু কোনো উকিলই নন, তিনি একজন সাধারণ মানুষ, একজন নাটকের অভিনেতা। এরপর রায়ান পুরো বিষয়টা খুলে বলতে শুরু করে। সে জানায়, যখন সে রাগ করে বাইরে বেরিয়ে গিয়েছিল, তখন সে দেয়ালে বিভিন্ন যাত্রা নাটকের পোস্টার দেখে, আর সেখানে ঢুকসুন্দরের বাবার ছবি দেখতে পায়। তখনই তার কাছে সব পরিষ্কার হয়ে যায় যে এটা একটা পরিকল্পনা। পারুলের সঙ্গে ঢুকসুন্দরের বিয়ের আয়োজন করা হয়েছিল শুধু এই জন্য, যাতে রায়ান নিজের মনের কথা স্বীকার করে। এরপর পরিতোষবাবু আর আশুতোষবাবু মিলে এই পরিকল্পনা করেছে বলে জানা যায়। তখন রায়ান রেগে গিয়ে বলে, আপনারা ঠিক কাজ করেননি, আমাদের দুজনকে বারবার এভাবে পরীক্ষার মুখে ফেলা কি আপনাদের অভ্যাস হয়ে গেছে, এটা কি ঠিক হলো? তার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ আর অভিমান ফুটে ওঠে,
যেন এতদিনের জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসছে। এরপর সে আরও বিরক্ত হয়ে বলে, আমার আর কারো কাছ থেকে কিছু জানার নেই, কিছু শোনারও নেই, আর শুনুন, এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই ওদেরকে এসব করতে বাধ্য করেছিস। এই অভিযোগের পর সে নিজের সিদ্ধান্ত আরও করে জানিয়ে দেয়, আমি একটা কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি, আমি আর কখনো এই বাড়িতে ফিরে আসব না, আমি এখান থেকে আজই চলে যাচ্ছি, দয়া করে এই বাড়ির কেউ আমাকে খুঁজতে আসবে না। তার এই কথাগুলো শুনে পুরো বাড়ির পরিবেশ একেবারে ভারী হয়ে ওঠে, সবাই যেন হতবাক হয়ে যায়। তখন রুক্মিণী বুঝতে পারে, রায়ান ভীষণ কষ্ট পেয়েছে, আর সেই কারণেই সে এত কঠিন কথা বলে, না হলে হয়তো এভাবে বলতো না। সে ভিতরে ভিতরে অনুতপ্ত হতে থাকে, কিন্তু পরিস্থিতি তখন এতটাই খারাপ যে কিছুই ঠিক করার সুযোগ পায় না। তখনই দাদু বলে, পারুল দিদি, আমার কথা একবার শোনো। তার কণ্ঠে থাকে অনুরোধ আর মমতা, কিন্তু পারুল তখন আর কারো কোনো কথা শুনতে রাজি নয়। সে দ্বিকণ্ঠে বলে, অনেক হয়েছে, আমি আর এখানে এভাবে থাকতে পারবো না, বারবার আমাকে নিয়ে এইভাবে পরীক্ষা নেওয়া হবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তার চোখে জল থাকলেও কণ্ঠে ছিল অদম্য শক্তি। এরপর সে আরও বলে, দাদু, তার চেয়ে বরং যাকে ভালোবাসি তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক, আমার রাস্তাটা আমি নিজেই ঠিক করে নিতে পারব। এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে যায় তার ভাঙা মন আর নিজের মতো করে বাঁচার ইচ্ছে। এই বলেই পারুল রীতিমতো বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তার এই চলে যাওয়া যেন পুরো পরিবারের জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। কেউ তাকে থামাতে পারে না, কেউ তার কষ্ট বুঝেও কিছু করতে পারে না। আর এই সব কিছু দূর থেকে দেখে মৌসুমী ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো অনেকদিন ধরেই চাইছিল রায়ানের জীবন থেকে পারুলকে একেবারে দূরে সরিয়ে দিতে। তার মুখে ফুটে ওঠে এক ধরনের সন্তুষ্টির হাসি, যেন তার পরিকল্পনা অবশেষে সফল হয়েছে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।